সো 220-তে যেমন অ্যারে শিখেছো, লিঙ্ক লিস্ট শিখেছো, এগুলো তোমাদের ইউজ করে বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার, এই ডাটা স্ট্রাকচার তোমরা যেগুলো শিখেছো বা গ্রাফ, এগুলো ইউজ করে বিভিন্ন ধরনের অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে? যেহেতু অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করতে হবে, তোমাদের এই এক্সপেরিয়েন্সটা কিন্তু এখনো নাই, যে একটা অ্যালগোরিদম কিন্তু মোটামুটি বেশ বড় সড়ো হয়। তার মানে কোড গুলা তোমাদের হবে বেশ বড়। এত বড় কোড তোমরা এর আগে তোমাদের লেখার অভ্যাস নাই। ঠিক আছে? যেহেতু একটু কোড গুলা বড় বড়, আর তোমাদের অনেকেরই কোড মানে খুব বড়, তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং করার যাদের অভ্যাস নাই, তোমাদের কিন্তু এত বড় কোড করার অভ্যাস নাই। তারপরে কোডগুলা করতে হয় আবার সিউডো কোড দেখে দেখে। সিউডো কোড জিনিসটাও নতুন, সেটা দেখে দেখে তোমাদের আবার ওই সিউডো কোডটাকে কোডে কনভার্ট করতে হয়। তো ওই কাজটাও নতুন। আবার কোডগুলার লেন্থও অনেক বড় হয়, এটাও নতুন। এরপরে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের এই কোডগুলা করার জন্য বেশ কিছু লাইব্রেরি ফাংশন তোমাদের শিখতে হয়, লাইব্রেরি ক্লাস বা ফাংশন শেখার প্রয়োজন হয়, যেগুলো তোমরা আগে শিখো নাই। তো এই এতগুলো জিনিস যখন একবারে আসে, তখন আসলে অনেকে ঘাবড়ে যায়। হ্যাঁ, তো ওই ঘাবড়ানোর কারণে দেখা যায় যে জিনিসটা অনেক কঠিন লাগে। এই জন্য আমি বলবো যে তোমরা প্রথম থেকেই আর কি মানে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড হও যে এখানকার কোডিং গুলো হবে একটু বড় সড়ো, এবং এখানে তোমাদের বেশ কয়েকটা স্কিল তৈরি করতে হবে। তার মধ্যে সবচেয়ে প্রথম স্কিল যেটা, সেটা হচ্ছে একটা সিউডো কোড থেকে দেখে দেখে, একটা সিউডো কোড থেকে একটা ওটাকে কোডে কনভার্ট করা শেখাটা, এটা হচ্ছে ল্যাবের অন্যতম শেখা। এবং আর থিওরিতে যেটা শেখা সেটা হচ্ছে একটা প্রবলেম দিলে তোমাকে, সেই প্রবলেমটা সলভ করার স্টেপ বাই স্টেপ যে প্রসেসটা, যেটাকে আমরা অ্যালগোরিদম বলি, সেই অ্যালগোরিদমটা তোমরা তৈরি করতে পারো কিনা, এইটা। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের অনেকগুলো অ্যালগোরিদম আমরা শিখবো, যেগুলো ক্লাসিক্যাল কিছু অ্যালগোরিদম, হ্যাঁ, পপুলার অ্যালগোরিদম, সেগুলো দেখবো এবং সেগুলো সিউডো কোড আমরা দেখবো। ক্লাসে কিন্তু আমরা কোড দেখবো না তেমন একটা, আমরা জাস্ট সিউডো কোড দেখবো, কারণ কোড অনেক বড় হয়ে যাবে। তো ক্লাসে আমরা সিউডো কোড বেসিক্যালি দেখবো, বিভিন্ন পপুলার অ্যালগোরিদম গুলার। আহ, আর তোমরা ল্যাবে যেটা করবা যে ওই সিউডো কোড গুলার কোড করবা। আর থিওরিতে আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে সিমুলেশন। তোমরা 220-তে হয়তো সিমুলেশন অনেকগুলা করেছো। তো 221-এ বেসিক্যালি সিমুলেশনই সব। ঠিক আছে? তো অ্যালগোরিদমের কয়েকটা স্টেজ আমরা ভাগ করি। অ্যালগোরিদমে কয়েকটা স্টেজ আছে, সেই স্টেজ গুলা আহ, আমরা পরবর্তীতে আলোচনা করবো আর কি। তো তখন তোমরা বুঝতে পারবে যে আসলে অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এবং অ্যালগোরিদমকে কিভাবে মানে যে কোনো একটা প্রবলেমের অ্যালগোরিদম কিভাবে ডিজাইন করতে হয়, সেই অ্যালগোরিদমটা কিভাবে কোড করতে হয়। ঠিক আছে? এই কয়েকটা স্টেপ আছে। এই মোটামুটি আমার কাছে এই কারণে মনে হয় যে 221-টা তোমাদের 220 থেকে বেশ ভালোই কঠিন হবে। ঠিক আছে? সো মেন্টালি প্রিপেয়ার থাকো, বিশেষ করে ল্যাব পার্টটা, থিওরি পার্টটা অত কঠিন না, ল্যাব পার্টটা একটু কঠিন। আর ল্যাবে যেহেতু অনেক মার্কও আছে এই কারণে, তো এটা মেন্টালি প্রিপেয়ার্ড হও। দরকার হলে তোমরা এখন থেকে জাস্ট জাভার যে লাইব্রেরি সেগুলো সম্পর্কে একটা আইডিয়া নিতে পারো। ঠিক আছে? অ্যারে লিস্ট, তারপরে হচ্ছে স্ট্যাক, কিউ, প্রায়োরিটি কিউ। ঠিক আছে? তারপরে জাভা কালেকশন লাইব্রেরি, অন্যান্য যেগুলো আছে, হ্যাঁ, কম্পারেটর, এগুলো সম্পর্কে আইডিয়া নিতে পারো। যদি নিয়ে থাকো, এগুলো যদি ভালো পারো, তাহলে তোমাদের জন্য কাজগুলো অনেক ইজি হবে। আচ্ছা, তো 221-এর ফার্স্ট পার্টটা একটু কঠিন, বাট মিডের পরে যে পার্টটা আছে সেটা আসলে গতানুগতিক। ঠিক আছে? গতানুগতিক মানে প্রথমে সবগুলো একইভাবে, প্রত্যেকটা অ্যালগোরিদম আমরা সেম স্টাইলে অ্যানালিসিস করব। তো প্রথম দিকে একটু কঠিন মনে হবে টাইম কমপ্লেক্সিটি পার্টটা, এরপরে কাজগুলো আস্তে আস্তে সহজ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা শুরু করি। আহ ওকে, অ্যালগোরিদম। অ্যালগোরিদম আসলে কি? অ্যালগোরিদম হচ্ছে, দেখো, ফাইনাইট সেট অফ স্টেটমেন্টস। তার মানে অ্যালগোরিদমে কিছু স্টেটমেন্ট থাকে। ঠিক আছে? স্টেটমেন্ট দ্যাট গ্যারান্টিজ অ্যান অপটিমাল সলিউশন ইন ফাইনাইট ইন্টারভাল অফ টাইম। ঠিক আছে? তার মানেটা কি দাঁড়ালো? তার মানে হচ্ছে যে অ্যালগোরিদমে কতগুলো স্টেটমেন্ট থাকে, যে স্টেটমেন্ট গুলো গ্যারান্টি দেয়। গ্যারান্টি দেয় কিসের গ্যারান্টি দেয়? অ্যান অপটিমাল সলিউশন, একটা অপটিমাল সলিউশনের গ্যারান্টি দেয়। অর্থাৎ তোমাকে আমি যদি বলি যে ভাত রান্না করো, ঠিক আছে, তাহলে তোমাকে কয়েকটা বাক্য আমাকে বলতে হবে। বা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাত রান্নার অ্যালগোরিদম কি, ঠিক আছে, তো অ্যালগোরিদম মানে তো আসলে স্টেপ বাই স্টেপ প্রসেস অফ সামথিং। তো তোমাকে ভাত রান্না করার অ্যালগোরিদম জিজ্ঞাসা করা মানে তোমাকে আসলে জিজ্ঞাসা করা যে ভাত রান্না করার স্টেপ বাই স্টেপ প্রসেসটা কি আমাকে বলো। তো তোমাকে যদি বলতে বলা হয়, তুমি হয়তো কয়েকটা লাইন বলবা। ঠিক আছে না?
কয়েকটা লাইন বলবা। প্রথমে চাল নিতে হবে, সেখানে চাল নিয়ে তার মধ্যে পানি দিতে হবে, দিয়ে সেটা চুলার উপর বসিয়ে কিছুক্ষণ কি করতে হবে, হিট দিতে হবে, তাই না? এভাবে 15 মিনিট হিট দিতে হবে, তারপরে রান্নার কমপ্লিট। তো এই যে কয়টা লাইন বললাম, প্রত্যেকটা লাইন হচ্ছে একটা কি স্টেটমেন্ট। এবং এই প্রসেসটা তুমি যদি ফলো করো, তাহলে এমন ভাবে ভেগলি যদি বলো যে চাল আর পানি একসাথে দিয়ে চুলার উপরে দিলে রান্না হয়ে যাবে, ভাত রান্না হয়ে গেল, এভাবে যদি বলো, এটা কিন্তু তোমাকে অপটিমাল সলিউশন গ্যারান্টি দিবে না। কেন গ্যারান্টি দিবে না? কারণ হচ্ছে দেখো, আমি বললাম চাল আর পানি দিয়ে চুলার উপরে বসাই দিলে তারপরে হিট যদি দাও তাহলে ভাত হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু অপটিমাল দিবে না। কারণ এই সেম প্রসেস ফলো করলে কারো ভাতে হয়তো পানি কম হবে, হ্যাঁ, তারপরে কারো ভাত হয়তো পুড়ে যাইতে পারে, ঠিক আছে? এরকম হতে পারে, কারণ আমি এখানে বলিনি ঠিক কতটুকু চাল দিব, ঠিক কতটুকু চালে কতটুকু পানি দিতে হবে, কতক্ষণ আমাকে হিট দিতে হবে, এই কথাগুলো কিন্তু আমি বলি নাই। যার কারণে আমার এই আমি যে প্রসেসটা বলেছি সেটা কিন্তু সলিউশন একটা হয়েছে, ভাত রান্নার সলিউশন, কিন্তু সেটা কিন্তু কি হয়নি বলতো, অপটিমাল হয়নি। তো অপটিমাল হইতে হবে। তো ওই অপটিমাল হওয়ার জন্য আহ কি লাগবে, অ্যালগোরিদমটাকে অবশ্যই অপটিমাল সলিউশনে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এটা আসলে কাজ করবে না। ওকে, এরপরে আশা করি বোঝা গেল। এরপরে দেখো আরেকটা কথা বলা আছে এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফাইনাইট ইন্টারভাল অফ টাইম। তো ফাইনাইট ইন্টারভাল অফ টাইম কথাটার মানেটা কি? তার মানে তুমি মনে করো তোমাকে এই ভাত রান্না করার কথা বললাম, তুমি রান্না করা শুরু করছো, কিন্তু এটা কতক্ষণ লাগবে এটা তোমার জানা নেই, ঠিক আছে? মনে করো তোমার এমন একটা প্রসেস বললাম যেটা রান্না করতে 2 ঘন্টাও লাগতে পারে, আবার কারো আজীবন লাগতে পারে, সারা জীবন ধরে জাল দিলেও তার ভাত রান্না হচ্ছে না, এরকমও হতে পারে। তো অবভিয়াসলি তার মানে যে কোনো একটা প্রসেসের একটা টাইম লাইন থাকা লাগবে, যে এটা এত টাইম লাগে, ঠিক আছে? তো এই টাইম একটা তোমাকে একটা কোয়েশ্চেন করলে তুমি যদি একটা অ্যালগোরিদম বলো, সেই অ্যালগোরিদমটা একটা কি করে, একটা সাফিসিয়েন্ট টাইম তার লাগে। সো এই টাইমটা কতটুকু, ঠিক আছে, এইটা হচ্ছে একটা ফাইনাইট হইতে হবে, এটা ইনফাইনাইট হওয়া যাবে না। শুধু ফাইনাইট হলেই হবে না, এটাকে সাফিসিয়েন্টলি স্মল হইতে হবে টাইমটা। টাইমটা খুব বেশি যদি লেগে যায়, হ্যাঁ, অসীম সময় লেগে যায় বা অনেক বড় সময় লেগে যায়, তাহলে ওই অ্যালগোরিদমটা আসলে আমরা পছন্দ করি না। তো টাইম, একটা অ্যালগোরিদম একটা অ্যালগোরিদম টাইমের সাপেক্ষে কতটা এফিশিয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমরা এই সম্পর্কে আরো কথা বলবো। এরপরে হচ্ছে দেখো, অ্যালগোরিদম থিঙ্কিং অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল আর ভাইটাল ইন মেকিং এফিশিয়েন্ট সলিউশন, ঠিক আছে? তো তোমার যেহেতু বিভিন্ন রিয়েল লাইফ প্রবলেম সলভ করতে হবে, এবং সলভ করার জন্য কি করতে হবে, তোমার কোড লিখতে হবে। তো কোড লেখার আগে হচ্ছে ওই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে তার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস প্রসিজারটা তো তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এই কারণে আসলে এই তোমাকে যে কোনো একটা প্রবলেমকে অ্যালগোরিদমে কনভার্ট করার যে ক্যাপাবিলিটি, সেটাকেই আমরা বলছি এখানে অ্যালগোরিদমিক থিঙ্কিং অর প্রবলেম সলভিং স্কিল, ঠিক আছে? একটা প্রবলেমকে তুমি সলভ করবা কিসের মাধ্যমে, একটা অ্যালগোরিদমিক থিঙ্কিং এর মাধ্যমে তুমি অ্যালগোরিদমে কনভার্ট করে ফেলবা। তো এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া অ্যালগোরিদমের। তো অ্যালগোরিদমিক থিঙ্কিং এর যে প্র্যাকটিসটা, এটা যদি তোমরা না করো, তাহলে কিন্তু তোমাদের মধ্যে অ্যালগোরিদম বিল্ডিং যে মানে একটা টেন্ডেন্সি, ওইটা তৈরি হবে না। এই কারণে তোমাদের বেশ কিছু প্রবলেম থাকবে, বা আমরা বিভিন্ন প্রবলেম দিব পরীক্ষায়, যেগুলোতে মেইনলি টেস্ট করা হবে যে তোমরা একটা প্রবলেমের অ্যালগোরিদম জেনারেট করতে পারো কিনা বা ডিজাইন করতে পারো কিনা, ঠিক আছে? এটা তো অ্যালগোরিদম এই ওয়ার্ডটা তোমরা জানো যে এটা ইংলিশ ওয়ার্ড না, ঠিক আছে? আল খওয়ারিজমি নামক একজন সায়েন্টিস্ট, ঠিক আছে, তার নাম, তার একটা বই ছিল, সেই বইটা থেকে অ্যালগোরিদম শব্দটা এসেছে। তোমরা জানো আল জাবর ওয়াল মুকাবেলা নামে হচ্ছে অ্যালজেব্রার একটা বই ছিল, ঠিক আছে? সেই বইয়ের নাম অনুসারে আসলে অ্যালগোরিদম শব্দটা এসেছে। তো এই আল খওয়ারিজমিকে সাধারণত বলা হয় হচ্ছে গ্র্যান্ডফাদার অফ কম্পিউটার সায়েন্স, ঠিক আছে? গ্র্যান্ডফাদার অফ কম্পিউটার সায়েন্স বলার কারণ কি? কারণ হচ্ছে যে এই যে কম্পিউটার সায়েন্সের একটা কি কনসেপ্ট হচ্ছে অ্যালগোরিদম, যেটা হচ্ছে তার হাতে ডিজাইন করা, ঠিক আছে? এরপরে এই কারণেই আসলে আল খওয়ারিজমির নাম অনুসারে অ্যালগোরিদম নাম করা হয়েছে, এবং তাকে বলা হয় গ্র্যান্ডফাদার অফ কম্পিউটার সায়েন্স। ওকে, এরপরে হচ্ছে আমরা জানি আসি যে অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? তো আমরা যদি টেকনিক্যালি বলতে চাই অ্যালগোরিদম কি,
তাহলে আমরা বলতে পারি যে an algorithm is a finite set of instructions, কতগুলো ইনস্ট্রাকশন বা আমরা একটু আগে দেখেছি যেটাকে আমরা বলেছি স্টেটমেন্ট অর লজিক রিটেন ইন অর্ডার। তার মানে এখানে একটা অর্ডার থাকতে হবে। তোমরা যেমন কোড করো টপ থেকে বটমের দিকে কোডগুলো যেমন রান করে, ঠিক সেরকম এখানে একটা অর্ডার থাকবে টপ টু বটম। অর্ডার টু অ্যাকমপ্লিশ এ সার্টেন প্রিডিফাইন্ড টাস্ক, একটা কাজ করার জন্য কতগুলা ফাইনাইট সেট অফ ইনস্ট্রাকশনস আর লজিক, এটাই অ্যালগোরিদম। সো অ্যালগোরিদম ইজ নট কমপ্লিট কোড অর প্রোগ্রাম। সো অ্যালগোরিদম আর হচ্ছে কোড এক জিনিস না, কিন্তু অ্যালগোরিদম আর কোড কাছাকাছি, অ্যালগোরিদম থেকে কোডে যাওয়া যায়, বাট অ্যালগোরিদম হচ্ছে হাই লেভেল কোডিং বলতে পারো, একটা হাই লেভেল কনসেপ্ট অফ কোড, টাইপ অফ কোড। তো তোমরা, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা ফ্লো চার্ট, তোমরা শিখেছো 110-এ শিখেছো ফ্লো চার্ট। তো ফ্লো, এইটা হচ্ছে একটা ফ্লো চার্ট। তোমরা কি বলতে পারো যে এই ফ্লো চার্টটা কিসের? কেউ একজন বলো তো এটা কিসের ফ্লো চার্ট? অড নাম্বার প্রিন্ট করার ফ্লো চার্ট। আচ্ছা, তাহলে ফার্স্ট নাম্বারটা কত হবে? ফার্স্ট যে নাম্বারটা প্রিন্ট করবে আর লাস্ট যে নাম্বারটা প্রিন্ট করবে সেটা কত হবে? আচ্ছা, জুবায়ের বলছে 3 7। ফার্স্ট নাম্বার হবে 3, লাস্ট নাম্বার হবে 7। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। আসলে এটাই। তো বাকিরা কি ওর সাথে একমত? বাকিরা কেউ কিছু বলছে না? ওকে, কথা বলতে হবে, ঠিক আছে। Sorry। আচ্ছা, তো এইটা একটা ফ্লো চার্ট। দেখো, এই ফ্লো চার্টটাকে আমরা সাধারণত এটাকে আমরা কি কি বলতে পারি ফ্লো চার্টের? আমরা এটাকে বলতে পারি কি একটা আহ এটা এক ধরনের অ্যালগোরিদম বেসিক্যালি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে গ্রাফিক্যাল অ্যালগোরিদম বলতে পারি, যে একটা গ্রাফের মাধ্যমে বা একটা ফিগার এর মাধ্যমে একটা অ্যালগোরিদমকে এক্সপ্রেস করা হয়েছে। এটা দেখে তোমরা খুব সহজে বুঝতে পারো, যেখান থেকে শুরু হয়েছে প্রথমে আই এর ভ্যালু, আই এর ভ্যালু 2 রাখা হয়েছে। তারপরে চেক করা হচ্ছে আই এর ভ্যালু 6 এর সমান বা ছোট কিনা। যদি এই কন্ডিশন ফুলফিল হয় তাহলে আই এর সাথে 1 যোগ করে প্রিন্ট করতে হচ্ছে, তারপর আই কে আবার 2 করে বাড়ানো হচ্ছে। এভাবে চলতে থাকবে যতক্ষণ না 6 পর্যন্ত থাকে। 6 এর বেশি যখন হয়ে যাবে, 8 হয়ে যাবে, তখন এটা ফেল করবে এবং তখন আমরা স্টপ করব, তাই না? তো প্রথমে এটা প্রিন্ট করবে কত, এখান থেকে আই এর ভ্যালু 2 প্রথমে আসবে। এটা তো 2 তো হচ্ছে 6 এর থেকে ছোট, তাহলে এখানে আসবে প্রিন্ট করবে কত, i+1 মানে 2+1 মানে হচ্ছে 3 প্রিন্ট করবে। তারপরে হচ্ছে কত আসবে, আবার এটা 2 বাড়বে, মানে আই 2 থেকে 4 হয়ে যাবে, আবার এখানে আসবে। তারপরে 5 প্রিন্ট করবে, তারপরে 7 প্রিন্ট করবে। এরপরে যখন এটা 8 হয়ে এখানে আসবে, 8 হয়ে ফেল করবে, সো ফলস করে স্টপ। তো আমাদের এইটা হবে আউটপুট, এইটা, তাই না? এটা হবে আমাদের আউটপুট। তো এইটা কিন্তু আমরা খুব সহজে, এটা হচ্ছে আমাদের একটা কিন্তু কি, এইটা হচ্ছে আমাদের একটা গ্রাফিক্যাল ফ্লো চার্ট বা গ্রাফিক্যাল অ্যালগোরিদম। এটাকে চাইলে কিন্তু আমরা কতগুলো লাইনের মাধ্যমে এক্সপ্রেস করতে পারতাম, এভাবে বলতে পারতাম না যে সেট i = 2, ঠিক আছে, সেট i = 2। তারপরে বলতে পারতাম ইফ i < 6, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি স্টপ, ঠিক আছে, স্টপ। আচ্ছা, আর যদি আমরা বলতে পারি ইফ i, আচ্ছা, i < 0 হলে তো স্টপ হবে না, তাই না? ইফ i < 0, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা করতে পারি i প্রিন্ট i+1। এরপর কি করব, i কে 2 করে বাড়াবো। তারপর এগুলো স্টেপ নাম্বার আমরা যদি দিই, এটা 1, এটা 2, এটা যদি আমরা কত দেই 3, এটা যদি 4 দেই, তাহলে এরপরে আমাদের আবার কি করতে হবে, এই টেস্টটা করতে হবে।
সো আমরা এরপরে 5 স্টেপে গিয়ে বলবো কি, গো টু স্টেপ 2, এখানে গেলাম। এভাবে চলতে থাকবে। আর ইফ এটা যদি কি হয়, ট্রু হয়, তাহলে এইভাবে চলতে থাকবে। ঠিক আছে। আর এটা যদি ট্রু হয়, না এটা যদি ফলস হয় তাহলে কি হবে, এটা যদি কি হয়, এটা যদি ফলস হয় তাহলে আমরা লিখলাম গো টু 6, স্টেপ 6 আমরা কি করব, স্টপ দিলাম। এই যে একটা আমরা প্রসেস লিখলাম, অ্যালগোরিদম লিখলাম, সেটা কি হলো দেখো, প্রথমে সেট আই ইকুয়ালস টু 2 করলাম, তারপরে যদি এই কন্ডিশনটা আমরা চেক করবো, এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমরা স্টেপ 6-এ যাবো। স্টেপ 6 কি বলে, স্টপ, এই কাজটা করলাম। এরপর যদি এটা না হয় তাহলে কি করব, এই লাইনটা ফলস না হয় তাহলে তো এই লাইনটা স্কিপ করব, এটা ফলস, এটা এইটা কথাটা সত্যি না, তাহলে এখানে আসবো প্রিন্ট i+1, তার মানে হচ্ছে 3 প্রিন্ট হবে, i কে 2 বাড়াবো, 4 হলো, তারপরে হচ্ছে গো টু স্টেপ 2, আবার এখানে যাব, আবার কন্ডিশন চেক হবে, এখানে চলতে থাকবে। তাই না? সো এইটাই হচ্ছে আমাদের এই সিরো কোডটার অ্যালগোরিদম। ঠিক আছে, অ্যালগোরিদম আমরা একটা নর্মাল আমাদের অনেকটা আমাদের নর্মাল ল্যাঙ্গুয়েজের মতো করে আমরা একটা এক্সপ্রেস করলাম উইথ সাম নোটেশনস। এটার নামই হচ্ছে অ্যালগোরিদম। তো এটা হচ্ছে আমাদের ফ্লোচার্টটা ছিল গ্রাফিক্যাল অ্যালগোরিদম, আর এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। আমরা কিন্তু চাইলে কি করতে পারি, আমরা চাইলে একটা কোডটাও করে ফেলতে পারি। তো কোড আমরা যদি করতে চাই তাহলে কি হবে, এটা কিন্তু আমরা খুব সহজে একটা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। তাই না? যে কিরকম হইতে পারে, প্রথমে আই ইকুয়ালস টু 2, দেখো এখানে আই এর টাইপটা কি, এটা কি বলা আছে, আই এর টাইপ কি বলা নেই, কিন্তু তোমাকে এখানে ইনফার করে নিতে হবে যে আই এর টাইপটা কি হইতে পারে। তো আমরা তো এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্টিজার। তাই না? তাহলে আমরা কি করতে পারি, আমরা জাভার যদি কোড লিখতে চাই, আই ইকুয়ালস টু কত হবে, 2। তারপরে কি এখানে একটা লুপের মতো আছে না, এই যে লুপ আছে, তাহলে আমরা লুপ নেই। লুপ নিতে চাইলে আমরা হোয়াইল লুপ নিতে পারি, হোয়াইল আই লেস দেন অর ইকুয়াল 6। তাই না? তখন আমরা কি করতে পারি, আই কে কি করব, আই কে 2 করে বাড়াবো এবং প্রিন্ট করব কি, সিস্টেম আউট প্রিন্ট লাইন, এটা এখানে আমরা কত করব, i+1। তারপরে এটা শেষ হয়ে গেল। এরপর আমরা কি, এইটাই তো, এটাই এভাবে চলতে থাকবে। এরপরে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে এইরকম যে ফ্লোচার্টই সব সময় থাকবে এমন তো কোনো কথা নাই, তোমার কাছে অ্যালগোরিদম দেওয়া থাকতে পারে। ফ্লোচার্ট একটা ফিগার, ফিগার আঁকাটা একটু ডিফিকাল্ট অনেক সময় হতে পারে, বাট অ্যালগোরিদম আর ফ্লোচার্ট তো ইকুইভ্যালেন্ট। তাই না? একটা ফিগার, একটা একটা ডায়াগ্রাম, একটা হচ্ছে জাস্ট স্টেটমেন্ট। তো কতগুলো স্টেটমেন্টের মধ্য দিয়ে আমরা একটা অ্যালগোরিদম ডিজাইন করতে পারি। যেমন দেখো এখানে একটা অ্যালগোরিদমের কথা বলা আছে হোয়াইল লুপের মাধ্যমে। দেখো প্রবলেমটার নাম কি, গেট দ্য সাম অফ 1 2 3 টু 100, 1 থেকে 100 পর্যন্ত যোগ করার একটা অ্যালগোরিদম দেওয়া আছে। সেখানে দেখো খুব সিম্পল ভাষায় এক একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেট দ্য নাম্বার 1, সেট টোটাল 0। এরপর হোয়াইল লুপের নাম্বারটা যতক্ষণ না 100 থেকে কম বা সমান আছে ততক্ষণ পর্যন্ত কি করব, টোটালের সাথে নাম্বারটা যোগ করে নাম্বারটাকে এক এক করে বাড়াইতে থাকবো, এভাবে চলতে থাকবো যতক্ষণ না 100 হচ্ছে। তাই না? 101 যখন হয়ে যাবে তখন এই কন্ডিশনটা ফলস হয়ে ব্যাক করবে এন্ড হোয়াইল, মানে হচ্ছে হোয়াইলটা শেষ হয়ে গেল, এরপর ডিসপ্লে টোটাল। তাই না? তো এটা একটা কি সিম্পল অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটাকেও কিন্তু আমরা চাইলে কি করতে পারবো, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডে কনভার্ট করতে পারবো। তাই না? করতে কিন্তু পারবো। যেমন তোমরা কিন্তু চাইলে কি করতে পারো, প্রথম লাইনটা সেট দ্য নাম্বার 1, এখন নাম্বার নামে সেট নাম্বার 1, কোন নাম্বারটা সেট করব, ওটা কি টাইপের হবে। জাভায় তো প্রত্যেকটা ভেরিয়েবলের একটা টাইপ থাকে, তো টাইপটা কিভাবে ক্লিয়ার, কি এখানে বোঝা যাচ্ছে? তো তোমাকে এখানে আইডিয়া করে নিতে হবে যে নাম্বার, ঠিক আছে, তো নাম্বার মানে তো এটা ইন্টিজার আমরা নিতে পারি। তাই না? ইন্টিজার নাম্বার। তো ইন্ট আই ইকুয়ালস টু আমরা ধরলাম 1। তারপরে এই লাইনের কোড কি হবে, সেট টোটাল টু 0, তো টোটাল ইকুয়ালস টু 0। তাই না? এটাও কিন্তু কি লিখতে হবে, ইন্টিজার নিলাম মনে করো। এরপর কি নিতে হবে, ওয়াইল নিতে হবে। তো এই কোডটা কিন্তু দেখতে অনেকটা আমাদের কি জাভা কোডের মতোই, আই লেস দেন অর ইকুয়াল 100, এরপর কি হবে, টোটাল ইকুয়ালস টু কি, টোটাল প্লাস আই, এরপর কি হবে,
আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান, তাই না? এরপরে এন্ড হোয়াইল মানে হচ্ছে এই যে ব্র্যাকেট ক্লোজ হয়ে গেল। এবার ডিসপ্লে দেখাইতে হবে সিস্টেম আউট, তাই না? তারপরে প্রিন্ট এলএন, এখানে কত আমরা দিব, জাস্ট টোটালটা প্রিন্ট দেবো, তাই না? তো এই তো এই অ্যালগোরিদমটাকে আমরা কি করলাম, একটা জাভা কোডে কনভার্ট করতে পারলাম। ঠিক আছে। তো আমরা এটাকে আবার কি করতে পারি, চাইলে আমরা কিন্তু এটাকে পাইথনে কনভার্ট করে ফেলতে পারি। পাইথনে কিভাবে আমরা কনভার্ট করতে পারি? পাইথনে তো তোমরা জানো বোধহয় যে পাইথনে কোনো ডাটা টাইপ লাগে না, সে ডাটা টাইপটা ইনফার করে নিতে পারে, নিজেই ধরে বুঝতে পারে। তো আই সমান ওয়ান দিব, আর লিখবো টোটাল। তো এটা আরো ইন্টারেস্টিং, তাই না? তো কোনো সেমিকোলন টেমিকোলন দেওয়ার দরকার নাই, এক লাইনে লিখলাম। আচ্ছা, এবার আহ এখানেও হোয়াইল সিমিলার, পাইথনের হোয়াইলটাও অনেকটা সিমিলার। ঠিক আছে। এখানে ব্র্যাকেট দেওয়া লাগে না পাইথনে, দিলেও দেওয়া যায়, নাও দেওয়া যায়, ব্র্যাকেট দেওয়ার কোনো পাইথনের দরকার নেই। এবার এখানে কোলন দিতে হয় পাইথনে, দেওয়ার পরে আগের মতোই টোটাল, টোটাল ইকুয়ালস টু টোটাল প্লাস আই, এরপর হচ্ছে আই ইকুয়ালস টু আই প্লাস ওয়ান। এই তো কাজ শেষ। এরপর এখানে আমরা লিখবো কি, প্রিন্ট টোটাল। সেইটা হচ্ছে পাইথনের কোড। ঠিক আছে। তো পাইথনে সেমিকোলন দেওয়া লাগে না, ব্র্যাকেট ট্র্যাকেট এইসব দেওয়া লাগে না। পাইথনে হচ্ছে ইন্ডেন্টেশনটাই আসলে, এই যে আমি এখান থেকে একটু গ্যাপ দিয়ে লিখলাম, সরাই সরাই লিখলাম, এইটা যদি সরাই না লিখো তাহলে পাইথনের কোডটা কাজ করবে না। ঠিক আছে। এই হচ্ছে আমাদের আহ এই একটা সেম অ্যালগোরিদমের, এটা হচ্ছে জাভা ভার্সন, এটা হচ্ছে জাভা ভার্সন, এটা হচ্ছে পাইথন ভার্সন। ঠিক আছে। তো এখানে দেখো কোনো ডাটা টাইপ দেওয়া লাগলো না, এখানে লাগলো। তার মানে দেখো অ্যালগোরিদমটা কিন্তু কি হয়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে অ্যালগোরিদম কখনো ডিপেন্ড করে না। সো এই কারণেই অ্যালগোরিদম এত ইম্পর্টেন্ট। তুমি একটা যদি কোড দাও তাহলে অনেকে হয়তো বুঝতে পারবে না, বাট তুমি যদি একটা অ্যালগোরিদম লিখে দাও, তাহলে সেটা কি হবে, অনেকেই বুঝতে পারবে, খুব সহজেই সেটা ধরতে পারবে। তো এটাই হচ্ছে অ্যালগোরিদম আর কোডের মধ্যে বেসিক পার্থক্য। আচ্ছা, তো অ্যালগোরিদম তো আমরা মোটামুটি বুঝে ফেললাম, যে আমরা কি করলাম, দেখলাম যে কিভাবে একটা অ্যালগোরিদম থেকে কে কোডে কনভার্ট করা যায়। তো অ্যালগোরিদমের কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো অ্যালগোরিদমের ক্ষেত্রে সবসময় মেনটেন করতে হয়। তুমি যখন একটা অ্যালগোরিদম লিখতে যাবে, বা যেটাকে আমরা বলছি সিউডো কোড, কোডের মতো বাট কোড না সরাসরি, কোড তো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, বাট সিউডো কিন্তু ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না, কতগুলো স্টেটমেন্ট। ঠিক আছে, সিউডো কোড। তো অ্যালগোরিদমের কতগুলো প্রপার্টি আছে, যে প্রপার্টি গুলো মেনটেন না করলে তোমার অ্যালগোরিদম কিন্তু কাজ করবে না। ঠিক আছে, অ্যালগোরিদমটা সাকসেসফুল অ্যালগোরিদম হবে না, তার যে পারপাস সেটা সে ফুলফিল করতে পারবে না। সেগুলা কি? প্রথম কথা হচ্ছে অ্যালগোরিদমটাকে হয়তো ইনপুট একটা থাকতে হবে। তো যে কোনো অ্যালগোরিদমের সাধারণত কি থাকে, দেখো এখানে বলা আছে এভরি অ্যালগোরিদম মাস্ট টেক জিরো আর মোর নাম্বার অফ ইনপুট ভ্যালুস। ঠিক আছে। তার মানে জিরোটা ইনপুট থাকতে পারে, মানে কিছু কিছু তার মানে অ্যালগোরিদম থাকতে পারে যেটা কোনো ইনপুট নাই, অথবা কিছু অ্যালগোরিদম থাকতে পারে যেটাতে কি আছে, ইনপুট আছে। মোস্ট অফ দ্য কেসেস সাধারণত অ্যালগোরিদম গুলোতে ইনপুট থাকে। ধরে নাও তুমি একটা ফিবোনাচ্চি নাম্বার বের করবা। ঠিক আছে। তো ফিবোনাচ্চি নাম্বার তুমি যদি বের করতে চাও, তোমাকে বলবে যে কততম ফিবোনাচ্চি নাম্বার বের করতে চাও, 5 বা 7, কিছু একটা ফিবোনাচ্চি নাম্বার বের করতে চাও। এততম ফিবোনাচ্চি নাম্বার, এটা তো তোমাকে ইনপুট হিসেবে ইউজারের কাছ থেকে নিতে হবে, তাই না? তার মানে এই অ্যালগোরিদম একটা ইনপুট নিচ্ছে। তা অথবা তুমি যদি আরেকটু সফিস্টিকেটেড ওয়েতে চিন্তা করো, চিন্তা করো হচ্ছে তুমি মনে করো ঢাকার এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চাও। ঠিক আছে। যে মনে করো মহাখালী থেকে মতিঝিল যাইতে চাও, এখন তুমি জানো না কোন রাস্তা দিয়ে যাইতে হবে। তো তুমি কি করবা, গুগল ম্যাপ ওপেন করবা। গুগল ম্যাপে তার মানে কি করতে হবে, গুগল ম্যাপ কি সাথে সাথে তোমাকে রেজাল্ট দিয়ে দিবে? না, তোমাকে দিতে হবে তোমার ডেস্টিনেশন হচ্ছে মতিঝিল, তোমার কারেন্ট লোকেশন হচ্ছে মহাখালী, এটা দিতে হবে, তাই না? তো এগুলো ইনপুট দিলে তারপরে না তোমার অ্যালগোরিদমটা কাজ করতে পারবে। তো অ্যালগোরিদম কি করে, মোস্ট অফ দ্য কেসেস ইনপুট নেয়, এবং অ্যালগোরিদমের কি থাকে, কখনো কখনো ইনপুট নাও নিতে পারে। এরকম কিছু সিনারিও আছে যেগুলাতে
অ্যালগোরিদম ইনপুট নেয় না। সাধারণত অপটিমাইজেশন অ্যালগোরিদম গুলাতে অনেক সময় ইনপুট থাকে না, ঠিক আছে, বাট এটা সম্ভব, এটা খুব কম। যেমন গুগলে তুমি সার্চ করবা, সেখানে কিন্তু ইনপুট লাগবে, তাই না? তো তুমি যে স্ট্রিংটা সার্চ করতে চাও সেটা দিতে হবে। এরপর সিমিলারলি তোমাকে কি করতে হবে, একটা অ্যালগোরিদমের আউটপুটও থাকে, তাই না? মোস্ট অফ তুমি একটা কাজ করলা, তুমি এক্সপেক্ট করবা যে এখান থেকে কিছু একটা গেইন আসবে। তো তুমি আজকে ক্লাস করতেছো, এখান থেকে অবশ্যই তোমার এখান থেকে আউটপুট আছে, তাই না? যে যে এইটার তোমার ফাইনালি হয়তো তুমি একটা কি ভালো একটা গ্রেড পাবা, তাই না? তো এটা যদি আমি ডাবল করি, তাহলে কিন্তু এখানে 2.0 আসবে। কারণ কি, এ তো ইন্টিজার, বিও ইন্টিজার, তাহলে ইন্টিজার ডিভিশন, দুটো ইন্টিজারের মধ্যে ইন্টিজার ডিভিশন হবে, আর রেজাল্ট আসবে 2। যখন সি একটা ডাবল এর মধ্যে রেজাল্টটা সেভ করতে যাব, তখন 2টা 2.0 আকারে সেভ হবে। তার মানে হচ্ছে দুবার যেটা লিখেছে সেটা সত্যি, কারেক্ট, ঠিক আছে। তো এটাকে আনার জন্য উপায় কি? আনার জন্য 2.5 আনার উপায় কি? 2.5 আনার উপায় হচ্ছে আইদার আমরা যেটা করতে পারি, আমাদের এটাকে ডাবলে কনভার্ট করতে হবে, বা বিটাকে, এটাকে ডাবলে কনভার্ট করলাম, তারপর বি দ্বারা ডিভাইড করলাম, তাহলে এটা হয়ে যাবে কত, 5.0। এরপরে এটাকে বলা হয় কাস্টিং। 5.0 হয়ে গেল, সেটাকে 2 দ্বারা ডিভাইড করলে ডাবল বাই ইন্টিজার দিলে সেটা ডাবল হয়ে যায়, আমরা জানি বড়টা কাজ করে। তাহলে 2.5 হবে। এরপর সি এর মধ্যে রাখলে সেটা 2.5 হিসেবে আসবে, ঠিক আছে। তো এই যে কাস্টিং এর কাজটা করলাম, এই কাস্টিং এর কাজটা ইম্পর্টেন্ট, তাই না? তো তুমি যখন অ্যালগোরিদম লিখবা, তখন এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। অ্যালগোরিদমে তোমাকে কিন্তু যদি কেউ যদি এইভাবে অ্যালগোরিদমে লিখে, অ্যালগোরিদমে তো আমরা টাইপ লিখি না, তাই না? তো তুমি যদি এখানে টাইপ লিখতে যাও, তাহলে তোমাকে কি লিখতে হবে? তোমাকে তুমি যখনই সি ইকুয়ালস টু এ বাই বি লিখবা, তাহলে কিন্তু এটা জেনারেল মিনিং ইউজ করবে। তো যখন এইভাবে কেউ লিখবে, তখন কিন্তু এটার একটা মানে দুই ধরনের মিনিং থাকতে পারে। তোমরা জানো জাভায় একরকম মিনিং আছে, কিন্তু যেহেতু এইভাবে লেখা আছে আর কিছু বলা নাই, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই জেনারেল মিনিং ধরতে হবে, ধরে নিতে হবে যে এই ডিভিশনটা একটা ডাবল ডিভিশন। কারণ জেনারেলি এইভাবে লিখলে আমরা কি করতে পারি, এটা আমরা 2.5ই এক্সপেক্ট করি, এটা কিন্তু 2.0 এক্সপেক্ট করি না। তো এই জন্য যখন সিউডো কোড লেখা হবে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। এ বাই বি লিখলে কিন্তু এটাকে, তোমাকে যখন তুমি জাভা কোড লিখতে যাবে, তোমাকেও কিন্তু অবশ্যই কি করতে হবে, এইভাবেই লিখতে হবে, তাই না? কিন্তু পাইথনে তুমি যদি সেম কাজটা করো, এটার রেজাল্ট হবে কত, 2.5 বানাইতে গেলে তোমাকে ডাবলে কাজ করতে হবে জাভাতে। বাট পাইথনে তুমি যদি সেম কাজটা করো, তোমাকে কিছুই করা লাগবে না, ঠিক আছে। পাইথনে জাস্ট এইটাই লেখাই না। পাইথনে যদি এইভাবেই লিখো, তোমরা জানো পাইথনের টাইপ লেখা লাগে না, a = 5 b = 2 যদি লিখো, আর c = a/b দাও, তাহলে রেজাল্টটা কিন্তু অটোমেটিক্যালি 2.5 আসবে এখানে, ঠিক আছে। কারণ কারণ হচ্ছে পাইথন এই দিক থেকে ইন্টেলিজেন্ট। তো so তার মানে তোমাকে বুঝতে হবে যে একটা সিউডো কোড দেখে তোমাকে কোড করার সময় তোমার ওই ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। ওই ল্যাঙ্গুয়েজটাও স্পেসিফিকেশন অনুসারে কিন্তু কোডটা চেঞ্জ হতে পারে। আবার সিমিলারলি অন্য একটা খেয়াল করো, অন্য একটা লিখি, মনে করো লেখা আছে c = a+b, এটা লিখছো তুমি সিউডো কোডের মধ্যে। তো সিউডো কোডের মধ্যে তুমি যদি এটা লিখো, এখন দেখো, এর ভ্যালু যদি হয় 2 আর বির ভ্যালু যদি হয় 5। আচ্ছা, কার মাইকটা নয়েজ করছে? আচ্ছা, মিউট করে দিয়েছি। ওকে, তাহলে এখানে দেখো, আহ এটা যদি হয় তাহলে এটা কি হবে বলতো, 2 + 5 = 7, তাই না? বাট তুমি যদি এইভাবে লেখো, মনে করো a = হ্যালো, ঠিক আছে, আর b = মনে করো ওয়ার্ল্ড, তাহলে কি হবে, a+b মানে কি মিন করবে? a+b মানে মিন করবে কি, হ্যালো ওয়ার্ল্ড। দুটো স্ট্রিং কনক্যাটেনেশন হবে, তাই না? জাভার ক্ষেত্রে, জাভার ক্ষেত্রে তখন আউটপুটটা তোমার কি আসবে, হ্যালো ওয়ার্ল্ড, এটা হবে, তাই না? বাট তুমি যদি এটা সিউডো কোডে লিখো, সিউডো কোডে কিন্তু, সিউডো কোড কিন্তু প্লাস বলতে কিন্তু ওইটা মিনিং বোঝায় না। সিউডো কোডে আমরা নর্মালি আমরা রিয়েল ল্যাঙ্গুয়েজে, আমাদের রিয়েল ওয়ার্ল্ডে a+b বলতে কি বোঝায়, প্লাস অপারেশনটা হচ্ছে কি ইন্টিজার বা নাম্বারের ক্ষেত্রে পসিবল, স্ট্রিং এর ক্ষেত্রে তো প্লাস অপারেশনটা পসিবল না, তাই না? তার মানে কি এই ধরনের কথা লেখা যাবে না সিউডো কোডে। আমরা এইভাবে না লিখে কি লিখবো, আমরা এখানে লিখবো যে কনক্যাটেনেশন সংক্ষেপে লিখলাম হ্যালো, ও সরি, এখানে তো এটা লিখবো না, আমরা কি লিখবো a, b। তার মানে এ আর বি কি হবে, কনকাটেনেশন করে সি এর মধ্যে স্টোর করবো, ঠিক আছে। এইভাবে লিখতে হবে, প্লাস দিয়ে লিখলে হবে না, ওটা হচ্ছে জাভা স্পেসিফিক।
কিন্তু অ্যালগোরিদমটা হতে হবে কি প্রিসাইজ, ডেফিনিট, যে কেউ যেন বুঝতে পারে। তো যে কেউ বোঝার জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, এই ব্যাপারটা মেনটেন করতে হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে একটা আমাদের কি হতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা অনেকে এখানে মিস্টেক হয়, ঠিক আছে? তো ডেফিনিটনেস, ডেফিনিট হতে হবে, তোমার স্টেটমেন্ট গুলো হতে হবে ক্লিয়ার, প্রিসাইজ, আনএম্বিগুয়াস। আচ্ছা, এরপরে আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে ফাইনাইটনেস। তো ফাইনাইটনেসটা কি? ফাইনাইটনেসটা মানে হচ্ছে যে তোমার একটা অ্যালগোরিদমে ফাইনাইট নাম্বার অফ স্টেটমেন্টস থাকতে হবে। একটা অ্যালগোরিদমে যদি অনেক স্টেটমেন্ট থাকে, প্রচুর, বিশাল, শেষ নাই, অসীম স্টেটমেন্ট, তাহলে ওইটা তো আসলে ইমপ্লিমেন্ট করে শেষ করতে পারবে না। তো এইটা হচ্ছে একটা অ্যালগোরিদম একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে অ্যালগোরিদমে ফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকতে হবে। এরপরে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে ইফেক্টিভনেস। ইফেক্টিভনেসটা কি? এভরি ইনস্ট্রাকশন মাস্ট বি বেসিক এনাফ টু বি ক্যারিড আউট এন্ড ইট মাস্ট অলসো বি ফিজিবল। তার মানে তোমার যে হচ্ছে ইনস্ট্রাকশন গুলো আছে, সেই ইনস্ট্রাকশন গুলা এক একটা ইনস্ট্রাকশন হইতে হবে খুবই সিম্পল, ঠিক আছে, এবং ফিজিবল হইতে হবে, মানে যে কাজটা করা পসিবল। এমন একটা লাইন বললা যে লাইনটা ইমপ্লিমেন্ট করা ইম্পসিবল মনে হচ্ছে। যেমন আমি একটা লাইন লিখলাম, বললাম যে তোমাকে আহ মনে করো ঢাকা থেকে, তুমি মহাখালী থেকে মতিঝিল যাইতে চাও, ঠিক আছে? তো মহাখালী থেকে যদি মতিঝিল যাইতে চাও, এবং তোমার কাছে কি থাকে, তোমার কাছে এর ইফেক্টিভনেস বলতে বুঝাবে বুঝাবে কি, আহ তুমি একটা স্টেটমেন্ট বলতে পারো যে তোমার লোকেশন সেট করো মহাখালী, আর হচ্ছে ডেস্টিনেশন সেট করো মতিঝিল, ঠিক আছে? সেট করলা, বাট ধরে নাও তোমার কাছে কোনো গুগল ম্যাপ বা কোনো ম্যাপ নাই। তাহলে তুমি এখানে, তোমার কাছে যদি কোনো ম্যাপ না থাকে, তাহলে কি তোমার তুমি কি এই স্টেটমেন্ট গুলো ইমপ্লিমেন্ট করে তোমার কোনো লাভ আছে? তোমার কাছে অবশ্যই ম্যাপ লাগবে, তাই না? একটা ম্যাপ লাগবে। তো ম্যাপ লাগবে, তার মানে তোমার যদি ম্যাপ পাওয়ার কোনো সম্ভাবনা না থাকে, তাহলে কিন্তু তুমি এই অ্যালগোরিদমটা ম্যাপের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারছো না, ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল, যেটাতে হচ্ছে আমাদের কি ফিজিবিলিটি বোঝাচ্ছে। তার মানে তোমার যদি কিন্তু এইটা প্রোগ্রামেটিক্যালি যদি আমরা করতে চাই, তাহলে কিরকম হবে? যেমন তুমি এরকম একটা কোড লিখলা, while I equals to, মনে করো I equals to 0, while I equals to 0, এখানে কিছু লাইন লিখলাম, ঠিক আছে? আমি লিখি একটা লাইন, প্রিন্ট I, ঠিক আছে? এটা যদি আমি লিখি, বলো তো এই কোডটা কি কোনোদিন শেষ হবে? এই কোডটা শেষ হবে না। মানে এটা একটা ইনফাইনাইট লুপ হয়ে গেছে না, অসীম চলতেই থাকবে, ঠিক আছে? তো এইরকম সিনারিও যদি অ্যাপিয়ার করে, তার মানে এই জিনিসটা কিন্তু ফিজিবল না। তো কোনো একটা অ্যালগোরিদমে যদি এরকম একটা কোড লেখার প্রয়োজন হয় তোমার, তাহলে এইটা কিন্তু আসলে ওই অ্যালগোরিদমটাকে স্টাক করে দিবে, ওই জায়গায় আটকে যাবে অ্যালগোরিদমটা, নিচের লাইনগুলো আর এক্সিকিউট হবে না, ঠিক আছে? তো এরকম অ্যালগোরিদম যদি কোনো পার্ট থাকে, তাহলে সেইটা আসলে ইমপ্লিমেন্ট করা সম্ভব না, এটা ফিজিবল না। এরকম আরো কিছু এক্সাম্পল দেওয়া যাইতে পারে। হুম, আরো কিছু এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন হচ্ছে আহ, একটা এক্সাম্পল হতে পারে বিগ ইন্টিজারের এক্সাম্পল। মনে করো তোমরা জানো যে ইন্টিজারের একটা লিমিট আছে, তাই না? ইন্টিজারের লিমিটটা কত? মোটামুটি 11 ডিজিট, ঠিক আছে? মোটামুটি একটা ইন্টিজার 11 ডিজিটের এক একটা নাম্বার ধরতে পারে। এখন তুমি যদি এখান থেকে 11 ডিজিটের বড় একটা নাম্বার দিতে চাও, ঠিক আছে, মনে করো একটা নাম্বার দিলা পাওয়ার ফাংশনটা ইউজ করে একটা নাম্বার দিতে যাচ্ছে, মনে করো ইন্টিজারের মধ্যে, যেটা হচ্ছে 11 ডিজিটের বড়। সেটা কিন্তু কাজ করবে না অবশ্যই, তাই না? মনে করো ইন্টিজার এখানে তুমি দিচ্ছ কত, ম্যাথ ডট পাওয়ার 10 এর উপরে 12 পাওয়ার দিলা, ঠিক আছে? তাহলে কিন্তু এই নাম্বারটা সে স্টোর করতে পারবে না। তো তুমি কি করতে যাচ্ছ, ইন্টিজারের মধ্যে একটা ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে তুমি একটা নাম্বার রাখতে যাচ্ছ, বাট এটা রাখা সম্ভব হচ্ছে না, ঠিক আছে? তাহলে কি হবে না, এটা ফিজিবল হচ্ছে না। তো একটা লাইন লিখলাম যে লাইনটা কিন্তু ফিজিবল না, তাহলে তোমাকে কি করতে হবে, ওয়ে অ্যারাউন্ড খুঁজে বের করতে হবে। এটা তো হলো, এটা হচ্ছে না। So এই ধরনের লাইন তুমি যদি একটা লিখো, তাহলে এমন একটা ইনস্ট্রাকশন যদি হয়,
তাহলে কিন্তু ইন্টিজারের জন্য এটা ফিজিবল না। ঠিক আছে, এটা ফিজিবল হচ্ছে না। তো ফিজিবল করার জন্য কি করতে হবে? ফিজিবল করার জন্য তোমাকে এখানে তুমি ডাবল ইউজ করতে পারো, সরি ডাবল না, লং লং ইউজ করতে পারো, তাই না? লং ইউজ করতে পারো। তো লং ইউজ করলে কি হবে? লং তো তোমরা জানো যে মোটামুটি 18 ডিজিট বা 19 ডিজিট পর্যন্ত স্টোর করতে পারে। তো সমস্যা নাই। এরপরে দেখো এখানেও ফিজিবিলিটি প্রবলেম থাকতে পারে। এখানে যদি দেয় এটা মানে হচ্ছে 10⁻20 যদি দেয়, 20 না, মনে করো 21 যদি দেয়, তখন কি হবে? 10⁻21 এই নাম্বারটা কিন্তু এখানে জেনারেট করা 21 যদি দাও, তাহলে কিন্তু তোমার এখানে লং দিয়েও লাভ হবে না আর। এই এত বড় নাম্বার লং এর মধ্যেও স্টোর করা সম্ভব না, তাই না? সো সেক্ষেত্রে কি হবে? তোমার এটা কিন্তু ইফেক্টিভ হবে না, এই লাইনটা ফিজিবল হচ্ছে না। তো ইফেক্টিভনেস এই কন্ডিশনে ফেইলার হচ্ছে। তো ইফেক্টিভনেস এখানে আনার জন্য তোমাকে কি করতে হবে? তোমরা উম, মনে হয় অনেকে হয়তো জানো যে জাভায় বিগ ইন্টিজার নামে একটা ক্লাস আছে। তো বিগ ইন্টিজার ক্লাসটা কি করে? যে এই যে তোমার যেগুলো লং এর মধ্যে ধরে না, এর থেকে বড় ইন্টিজার যে কোনো নাম্বার সেগুলো নিয়ে ডিল করে। তো যত বড় লেন্থেরই নাম্বার হোক, সে কিন্তু কি করতে পারে? ক্যালকুলেশন করতে পারে। ঠিক আছে, যদি 100 ডিজিটেরও একটা নাম্বার দাও, তবুও সে কিন্তু কি করতে পারবে? বিগ ইন্টিজারে ক্যালকুলেশন করতে পারবে। তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমার একটা অ্যালগোরিদমের স্টেটমেন্ট গুলোর ইফেক্টিভনেস থাকতে হবে। তো এমন একটা লাইন লিখলে স্টেটমেন্টে, যে স্টেটমেন্টটা ইমপ্লিমেন্ট করার মতো তোমার হাতে ক্ষমতা নাই, তাহলে তখন কিন্তু কি ওই লাইনটা সিম্পল হবে না। ঠিক আছে, ওই লাইনটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যাবে। বলতে পারো যে একটা লাইন আছে, একটা সিম্পল ইনস্ট্রাকশন দিয়েছো, যে ইনস্ট্রাকশনটা ইমপ্লিমেন্ট করতে আরেকটা বড় অ্যালগোরিদম লাগবে, এরকম হওয়া যাবে না। ঠিক আছে, যেমন সিম্পল ইনস্ট্রাকশনের ক্ষেত্রে মনে করো দেওয়া আছে এরকম i = 1, এটা কিন্তু একটা সিম্পল ইনস্ট্রাকশন, তাই না? এটা কিন্তু খুব সহজেই লেখা যায়, ইমপ্লিমেন্ট করা যায়। অথবা তোমার দেওয়া আছে x = y+z, যেখানে y আর z প্রত্যেকে একটা ইন্টিজার, এটাও কিন্তু খুব সহজে পসিবল। ঠিক আছে না? পসিবল। কিন্তু চিন্তা করো যে এই নাম্বার গুলো যদি খুব বড় হয়ে যায়, তখন এটা আবার ইম্পসিবল হয়ে যাবে, তাই না? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যালগোরিদমের কয়েকটা প্রপার্টি। আচ্ছা, তো অ্যালগোরিদমে যখন আমরা প্রপার্টি শিখলাম, তো অনেকগুলো প্রপার্টি, এগুলোর মাধ্যমে আসলে কিছু স্পেসিফিক জিনিসকে আমরা ডিনোট করি। সেটা হচ্ছে তোমাকে একটা প্রসেস, তোমাকে কোনো একটা কাজ করার জন্য তুমি একটা প্রসেস ফলো করছো। সেই প্রসেসটাতে কি হয়তো ওই প্রসেসটা কিছু সুবিধা অসুবিধা আছে। তোমার অ্যালগোরিদমটা কত ভালো, মনে করো একটা কাজ করতে বললাম, একজন সেই কাজটা 5 মিনিটে করলো, আর একজন সেই কাজটা 1 ঘন্টা ধরে করলো। তো কোনটা ভালো কোনটা খারাপ? তো এই জন্য এইগুলোর উপর ডিপেন্ড করে অ্যালগোরিদম হচ্ছে, একটা অ্যালগোরিদম কত ভালো তার কিছু বোঝার কিছু প্যারামিটার আছে। বেসিক্যালি দুইটা প্যারামিটার আছে। একটা হচ্ছে যে অ্যালগোরিদমটা অল্প সময় এক্সিকিউট করে, মানে কম টাইম নেয়, ঠিক আছে, সেই ধরনের অ্যালগোরিদম গুলোকে আমরা বলি বেটার অ্যালগোরিদম। তো অ্যালগোরিদম তত বেটার হবে যত ওই অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করতে গেলে টাইম লাগবে কম। ঠিক আছে, আহ যেমন ধরো তুমি কতগুলো নাম্বারকে সর্ট করতে চাও। ঠিক আছে, তো নাম্বারকে সর্ট করতে চাও, তোমরা অনেকগুলো অ্যালগোরিদম শিখেছো, তাই না? তো মনে করো যেমন হচ্ছে তোমরা শিখেছো কি, মার্জ সর্ট শিখেছো না তোমরা? নর্মালি যে অ্যালগোরিদম গুলো তার মানে সোফার শিখেছো, সেগুলো হচ্ছে আহ বেসিক কিছু অ্যালগোরিদম, বাবল সর্ট, ইনসার্শন সর্ট, সিলেকশন সর্ট, এগুলা যেগুলো হচ্ছে কিন্তু টাইম টাইম লাগে হচ্ছে এরকম। এটাকে আমরা বলি কি, কোয়াড্রেটিক টাইম, কোয়াড্রেটিক টাইম। ঠিক আছে, আবার এর থেকেও কিছু ভালো অ্যালগোরিদম আছে যেগুলোতে টাইম লাগে আরো রিলেটিভলি কম। যেমন হচ্ছে কুইক সর্ট বা মার্জ সর্ট, যেগুলো আমরা শিখবো সামনে, সেগুলোর টাইম লাগে হচ্ছে n log n। ঠিক আছে, এটা হচ্ছে n log n টাইম লাগে। তো এই ধরনের অ্যালগোরিদম যেগুলো, সেগুলো n² থেকে ফাস্ট দেয়। এই n মানে হচ্ছে আসলে ইনপুট সাইজ, অ্যারের সাইজ। তোমার যে অ্যারের নাম্বার গুলো সর্ট করবা, সেই নাম্বার গুলা কত, কতগুলা নাম্বার। তো নাম্বার যত বেশি হবে, তোমার সময় তত বেশি লাগবে, রাইট? তো যে মনে করো 10টা নাম্বার আছে, 10টা নাম্বার সর্ট করতে গেলে এ বলতেছে যে 10টা নাম্বার যদি সর্ট করো তাহলে তোমার টাইম লাগবে মোটামুটি 100 ইউনিট। আর এ বলতেছে 10টা নাম্বার সর্ট করতে গেলে ওর টাইম লাগবে 10 × log 10। ঠিক আছে, তো log 10 মানে প্রায় 3 এর মতো। আহ তাহলে এটা হবে 30। তো দেখো, তোমার মার্জ সর্ট বা কুইক সর্ট এগুলা দিয়ে তুমি যদি করো, তোমার 30 ইউনিট টাইম লাগবে মোটামুটি ভাবে
আর তুমি যদি বাবল সর্ট বা সিলেকশন সর্ট ইনসার্শন সর্ট করো তাহলে 100 ইউনিট টাইম লাগবে মোটামুটি করে। তার মানে এটার থেকে এটা দেখো অনেক স্লো, তাই না? তো এইভাবে কি করতে হবে, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যালগোরিদম গুলোর মধ্যে কি টাইমের হেরফের আছে। এটা কিভাবে 100 বের করলাম, এন এর জায়গায় 10 বসাইলাম, তো 10 স্কোয়ার, তাই না? মানে প্রায় 100-র মতো লাগবে। হ্যাঁ, আর এখানে আমরা এই 10 বসালে কত লাগলো, প্রায় 30-র মতো লাগলো। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, তার মানে একই কাজের জন্য অনেকগুলো অ্যালগোরিদম হয়তো থাকতে পারে, বাট এদের মধ্যে যার টাইম লাগবে যত কম সেটা তত ভালো। এই যে এই যে আমরা একটা নোটেশনের মতো দেখলাম, এটা নিয়ে আমরা আরো পরবর্তীতে আলোচনা করব। এটাকে আমরা বলা হয় টাইম, এটাকে আমরা বলি টাইম কমপ্লেক্সিটি। দেখে টাইম কমপ্লেক্সিটি। সিমিলারলি টাইম যেমন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, স্পেস বা মেমোরিও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ঠিক আছে, তো তোমরা যখনই একটা প্রোগ্রাম রান করো, তোমার কি কর, ওই প্রোগ্রামটা কিন্তু কিছু মেমোরি ব্যাকগ্রাউন্ডে নিতে থাকে। যেমন আমি দেখো এখানে আমার অনেকগুলো প্রোগ্রাম রান করছে, দেখো গুগল ক্রোম রান করছে, ইন্টেল আইডিয়া রান করছে, এবং দেখো এখানে কতগুলো মেমোরি নিচ্ছে, এটা র্যাম। দেখো এটা প্রায় 500 মেগাবাইট নিচ্ছে, এই ইন্টেলিজ আমার আইডিটা। ঠিক আছে, এরপরে দেখো ক্রোম, ক্রোম আমার কতগুলো জায়গা নিচ্ছে, ঠিক আছে, 500 মেগাবাইট নিচ্ছে। তারপর এখানে আরেকটা দেখো ক্রোম আছে, সে 72 মেগাবাইট, 54 মেগাবাইট, এভাবে কতগুলা নিচ্ছে, তাই না? অনেক কিন্তু জায়গা সে আবার নিয়ে ফেলছে, অনেকগুলা ক্রোম অনেকগুলা ক্রোম। তো সবাই অল্প অল্প করে অনেকগুলো জায়গা নিয়ে ফেলছে। তো আমি যেটাতে এখন লিখছি সে হচ্ছে 122 মেগাবাইট জায়গা নিচ্ছে। তো এইভাবে কি করা হয়, এইভাবে প্রত্যেকটা প্রোগ্রামই রান করার জন্য কিছু জায়গা নিচ্ছে। তো তুমি যখনই একটা প্রোগ্রাম রান করো সেও কিছু মেমোরি নেয়। এই মেমোরিটা কত বেশি বা কম, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো তুমি একটা প্রোগ্রাম লিখলে যেটা হচ্ছে অনেক বেশি জায়গা লাগে, এত বেশি জায়গা লাগছে যে তোমার কম্পিউটারে অত র্যামই নাই, তাহলে কিন্তু ওই প্রোগ্রামটা কিন্তু কি হবে না, ওই প্রোগ্রাম ওই অ্যালগোরিদমটা কিন্তু খুব ভালো হবে না। তো যে অ্যালগোরিদম কম জায়গা নেয় সে অ্যালগোরিদম তত ভালো। তো এইটাকে আমরা বলি টাইম কমপ্লেক্সিটির মতো করে, এটাকে আমরা বলি স্পেস কমপ্লেক্সিটি। তো আমাদের একটা অ্যালগোরিদম ভালো যদি হয় তাহলে তার টাইম কমপ্লেক্সিটিও হবে কম, স্পেস কমপ্লেক্সিটিও হবে কম। অর্থাৎ সেটা টাইম লাগবে যেমন কম, স্পেসও সেটা লাগবে কম। ঠিক আছে, তো স্পেস কমপ্লেক্সিটি নিয়ে আমরা মার্চ থ্রটে আরো একটু আলোচনা করব। ঠিক আছে, আহ এটাই তার মানে, কিন্তু বেসিক্যালি আসলে যেটা হয় কারেন্ট সিনারিওতে, আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে আমাদের বেশি কনসার্ন, স্পেসটা নিয়ে তো তেমন একটা ব্যাপার না। কারণ আমরা চাইলেই কিন্তু স্পেসটাই মানে ইনহ্যান্স করতে পারি। এখন মোটামুটি অল্প জায়গায় আমরা অনেক স্পেসের অ্যালোকেশন দিতে পারি, র্যাম অনেক বাড়াইতে পারি। সো র্যামকে আমরা ইয়ে করতে পারি, কিন্তু বিট করতে পারি মোটামুটি ভাবে এখন। তো এটা নিয়ে আমরা খুব বেশি এখন কনসার্ন না। কিন্তু টাইম কমপ্লেক্সিটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর বেসিক্যালি। এই টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আসল, যেটা আসলে মেকআপ করা অত সহজ না। তোমরা জানো টাইম হচ্ছে দুনিয়ার সবচাইতে মূল্যবান জিনিস। ঠিক আছে, তো এই টাইমটাকে আমরা কোনোভাবেই কিন্তু ইয়ে করতে পারি না, ওভারকাম করতে পারছি না সোফার, এখন পর্যন্ত আমরা কিন্তু এটাকে ওভারকাম করতে পারছি না। তো এই হচ্ছে মোটামুটি আহ তো এমন কোন অ্যালগোরিদম যদি পাওয়া যায় যেটা কিন্তু টাইম লাগে কম, সেই অ্যালগোরিদম অনেক ভালো। তোমরা রিসেন্ট নিউজ দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমরা কি শুনেছো একটা বিখ্যাত প্রবলেম আছে, ট্রাভেলিং সেলসম্যান। ট্রাভেলিং ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এটা কম্পিউটার সায়েন্সের সবচেয়ে বিখ্যাত প্রবলেম যতগুলো আছে তার মধ্যে একটা। এটাকে সংক্ষেপে টিএসপি নামে বলা হয়। এই টিএসপি প্রবলেম তোমরা রিসেন্টলি দেখবা নেটে এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বিশেষ করে যে টেকনোলজি বা সায়েন্স রিলেটেড যে ম্যাগাজিন যেগুলো, তারা এটা নিয়ে অনেক চিল্লাচিল্লি করতেছে। কেন, কি হয়েছে? রিসেন্টলি কয়েকজন সায়েন্টিস্ট, কম্পিউটার সায়েন্টিস্ট, তারা হচ্ছে এই টিএসপি প্রবলেমটার একটা, এটা কিন্তু কোনো সলিউশন নাই। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম, টাইম কমপ্লেক্সিটি সাধারণত দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, আরেকটা হচ্ছে নন এক্সপোনেনশিয়াল। তো এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি মানে এদের চেহারাটা হয় এরকম, 2 টু দি পাওয়ার n। দেখো ইনপুট সাইজ বাড়লে লাফ দিয়ে দিয়ে কি হয়, তোমাদের টাইমটা বাড়তে থাকে। এটার একটু এক্সাম্পল আমরা জাস্ট 2-3 মিনিট পরেই দেখবো, আর আমি বেশি সময় নিব না। আহ তো এই টিএসপি প্রবলেমটা একটা এক্সপোনেনশিয়াল প্রবলেম। তার মানে কি,
এটার তার মানে এই টিএসপি প্রবলেমটার একটা অ্যালগোরিদম আছে, খুবই সহজ অ্যালগোরিদম আছে, বাট অ্যালগোরিদমটা ভয়াবহ লেভেলের খারাপ। মানে হচ্ছে এটা ভয়াবহ লেভেলের টাইম লাগে, এটাকে আমরা বলি এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটি। ঠিক আছে, তার মানে ইনপুট সাইজ বাড়লে এটা, দেখো টাইমটা পাওয়ার আকারে বাড়ে, পাওয়ার আকারে বাড়ে। তার মানে ইনপুট সাইজ যদি 0 হয়, হ্যাঁ, তখন তোমার টাইম লাগে 1। এটা হচ্ছে টাইম 1 ইউনিট। ইনপুট সাইজ 1 হলে এটা লাগে 2, ইনপুট সাইজ 2 হলে এটা লাগে 4, এইভাবে বাড়তে থাকবে। বুঝতে পারছো? সো ইনপুট সাইজ যদি 10 হয়, তাহলে টাইম লাগবে 2 টু দি পাওয়ার 10। দেখতে পাচ্ছ তো কিভাবে বাড়বে? ইনপুট সাইজ তো 10 খুব ছোট, 100 দিলে 2 টু দি পাওয়ার 100। দেখতে পাচ্ছ এটা কত বড় সংখ্যা, 2 টু দি পাওয়ার 100। তো এটা আসলে অনেক সময় বেশি লাগবে। তো এটা আইডিয়া নেওয়ার জন্য আমি একটু পরে তোমাদের একটা কোড দেখাবো, খুবই সিম্পল। তো এই টিএসপি প্রবলেমটা হচ্ছে একটা মানে এক্সপোনেনশিয়াল টাইম কমপ্লেক্সিটির একটা প্রবলেম। তবে এই প্রবলেমটার এক্সাক্ট সলিউশন যদি আমরা না বের করতে চাই, তাহলে এর কাছাকাছি সলিউশন যেটা, সেটা যদি বের করতে চাই, তাহলে তোমার এফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে, অর্ডার এন কিউবে আছে। মানে হচ্ছে এটা মোটামুটি অনেক ভালো আর কি। ঠিক আছে, তো রিসেন্টলি একটা অ্যাপ্রক্সিমেট, এগুলো বলা হয় অ্যাপ্রক্সিমেট অ্যালগোরিদম। তো তুমি যখন একটা প্রবলেম খুব কঠিন হয়, সেটা আমরা রিয়েল সলিউশনটা বের না করে ওটার কাছাকাছি সলিউশন গুলো বের করতে চেষ্টা করি, কারণ কাছাকাছি সলিউশন অনেক সময় ভালো। ঠিক আছে, তো কাছাকাছি সলিউশন গুলো যদি তোমরা চিন্তা করো, তাহলে এ পর্যন্ত এইরকম অ্যালগোরিদম আমরা সোফার আমরা জানতাম। কিন্তু রিসেন্টলি একটা অ্যালগোরিদম, এই জাস্ট এই 1 সপ্তাহ আগে একটা অ্যালগোরিদম আবিষ্কার হয়েছে, যে অ্যালগোরিদমটা এটার থেকে ফাস্ট। ঠিক আছে, এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যালগোরিদম, রিয়েল অ্যালগোরিদম না, এটার থেকেও ফাস্ট। ঠিক আছে, যেহেতু এই প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, তাই এই আবিষ্কারটা খুবই ইম্পর্টেন্ট একটা আবিষ্কার। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট আবিষ্কার। এই প্রবলেমটার এরকম এফিশিয়েন্ট সলিউশন যদি একটু হলেও পাওয়া যায়, দুনিয়ার এরকম টাইপের যত প্রবলেম আছে সবগুলোর এফিশিয়েন্ট সলিউশন পাওয়া যাবে। এটা হচ্ছে প্রমাণ করা আছে। তার মানে যখনই তুমি এটাকে একটু এফিশিয়েন্ট করবা, দুনিয়ার ওই যে একটা কঠিন প্রবলেমের ক্লাস, ওই সবগুলো প্রবলেম আরো একটু এফিশিয়েন্টলি সলভ করার আমাদের হাতে অ্যালগোরিদম চলে আসবে। তার মানে এটা আসলে অনেক বিগ, অনেক বড় একটা ব্যাপার কম্পিউটার সায়েন্সের জন্য। এই জন্য এটা কিন্তু মাতামাতি করা হচ্ছে রিসেন্টলি, অনেক বেশি, চারদিন কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের গুড অ্যালগোরিদমের কথা। অর্থাৎ একটা অ্যালগোরিদম তত ভালো ভালো হবে কিনা তার দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। সেটা কিরকম টাইম লাগে, টাইম কমপ্লেক্সিটি, আর সেটা কিরকম মেমোরি নেয় বা স্পেস নেয়, সেটাকে আমরা বলছি স্পেস কমপ্লেক্সিটি। স্পেস কমপ্লেক্সিটিটা নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন নাই, বাট আমরা টাইম কমপ্লেক্সিটি নিয়ে বেশি কনসার্ন। অনেক সময় দেখা যায় স্পেস কমপ্লেক্সিটিতে তুমি যদি একটু ছাড় দাও, তাহলে টাইম কমপ্লেক্সিটিটা অনেক ইমপ্রুভ করে। ঠিক আছে, অনেক কম টাইম লাগে। তো তখন আমরা কি করি, স্পেস কমপ্লেক্সিটিটা বাড়াই, টাইম কমপ্লেক্সিটিটা তবুও কমুক, কারণ টাইম তো বেশি মূল্যবান। বুঝতে পারছো? তো এইভাবে আমরা কি করতে পারি, আহ টাইম কমপ্লেক্সিটি আর স্পেস কমপ্লেক্সিটির মাধ্যমে একটা অ্যালগোরিদম কত ভালো বা খারাপ, সেটা আমরা কিন্তু বের করতে পারি। ঠিক আছে, তো আমি তো যে আসলে অ্যালগোরিদম গুলো অনেক চেহারা, অনেক অ্যালগোরিদমের চেহারা খুব নিরীহ এবং খুব সহজ মনে হলেও আসলে আদতে তারা এত সহজ না, তারা বেশ ডিফিকাল্ট। ঠিক আছে, তোমরা লিনিয়ার সার্চ করতে পারো, তাই না? যে একটা অ্যারের মধ্যে একটা এলিমেন্ট সার্চ করা, এটা কিন্তু মোটামুটি ভালো এফিশিয়েন্ট অ্যালগোরিদম। কিন্তু এই সর্টিং তোমরা যেগুলো শিখছো, বাবল সর্ট বা এগুলা, এগুলো কিন্তু বেশ টাইম কনজিউমিং। এর থেকে এফিশিয়েন্ট অ্যালগোরিদম আছে, তোমরা এগুলো সামনে আমরা শিখবো। তো